বাংলাতে বিজ্ঞান। তোমরা যারা যারা আজকে চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। কারণ তোমরা বিভিন্ন বিভিন্ন গ্রুপের আছো, আর আমাদের ফ্রি গ্রুপের দেখো এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও কিন্তু আমাদের যে নম্বরটা আছে বাংলাতে বিজ্ঞানের, সেইখানে কিন্তু তোমরা মেসেজ করলেও সেই ফ্রি গ্রুপগুলোতে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। এছাড়া আমাদের পেইড ক্লাস হচ্ছে, সেটা আমি লাস্টে বলছি। আমাদের অনলাইন ক্লাস কীভাবে হয় না হয় সেগুলো লাস্টে, তোমরা ওই নাম্বারটা যোগাযোগ করলে যদিও সব জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। আর এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে দেবে। আমি চিত্রটা পরে তোমাদেরকে ভালো করে আঁকিয়ে দেবো, মানে কিভাবে আঁকবে জাস্ট এখন জাস্ট বোঝানোর মতো করে জাস্ট আমি সেটা আঁকিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ না আঁকলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো আমি এখানে যেরকম আঁকছি সবাই কিন্তু আমার সাথে আঁকবে, আর এটাই পরে ভালো করে তোমাদেরকে আঁকিয়ে দেবো। তো এরকম একটা গঠন এঁকে যখন পরীক্ষায় দেবে তখন কিন্তু অবশ্যই এটাকে চিত্র সবাই বলেই দেবে, না বলে দিলেও কিন্তু চিত্রটা আঁকতে হবে। ডিম্বাশয়ের কলাস্তনিক গঠন চিত্র সহ বর্ণনা করো, এটা কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনটা এরকম ভাবেই দেয়। ঠিক আছে, তো দেখো প্রথমেই যেটা আঁকলাম এই যে অংশটা, এটার নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, বা হচ্ছে এর নাম হচ্ছে জনন কলা। বা এটা বলতে পারো, ব্র্যাকেটে লিখে রাখতে পারো জনন কলা। ঠিক আছে, তো এরপরে এর ভিতরে আরেকটা আবরণ, এর ভিতরে আরেকটা আবরণ থাকে। আমরা আগের দিন পড়েছিলাম যে ওভারি, এটা আমরা কোন অংশটা পড়ছি, যেটা হচ্ছে যে আগের দিন আমরা পড়েছিলাম এরকম ভাবে, এরকম এরকম একটা অংশ ছিল যারা এরকম ভাবে ওভারি ছিল, এরকম ডিম্বাশয় মানে ফিমেলদের। আমি এমনি আঁকছি, ঠিক আছে। এই যে ওভারিটা, এই যে ওভারি, এটা কিন্তু আণুবীক্ষণিক গঠন। ওভারির ভিতরের অংশটা পড়ছি, এই অংশটা কিন্তু আমরা এই যে পড়ছি। ঠিক আছে, তো আমরা আগের দিনই একটু পড়েছিলাম যে বাইরের যে অংশটা সেটাকে বলছে জার্মেনিয়াল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম, বা হচ্ছে জনন কলা, বাংলায় বলে জনন কলা। ঠিক আছে, এর উপরে হচ্ছে আরেকটা স্তর থাকে। দেখো অন্য করে দিয়ে করি, এর উপরে আরেকটা স্তর থাকে। আমি আবারও বলছি এটা ভালো করে আঁকাবো, বাট এখন তোমরা কিন্তু এরকম ভাবে যেরকম যা করছি সেরকম খাতায় খাতায় না করলে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। তার উপরের কলাটার নাম হচ্ছে, বা তার উপরের অংশটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, যেটা আমরা আগের দিনই মানে এগুলো একটুখানি পড়েছিলাম, তাই আমরা একটু জানি। এই নীল রঙের যে এটা মানে আমি ডিনোট করলাম, সেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। হলো, তার ভিতরে থাকে যে তার যে ভিতরের অংশটা সেটাকে বলে হচ্ছে ধাত্র। ঠিক আছে, তার ভিতরের যে অংশ সেটাকে বলে হচ্ছে স্টোমা বা হচ্ছে ধাত্র। ঠিক আছে, এই যে ভিতরে, এই যে বাইরেরটা তো জার্মিনাল এপিথেলিয়াম বা জননকলা, তার ভিতরেরটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। তার যে ভিতরে এই যে এইটাকে বলছে ধাত্র বা হচ্ছে স্ট্রোমা। ঠিক আছে, এবার কিন্তু এই যে যে অংশগুলো লিখলাম সেইগুলোর কিন্তু তোমাদেরকে যখন পরীক্ষা লিখতে দেবে তার কাজগুলো লিখতে হবে। সেটাই বইটাকে দিয়ে দেবো, বা এখানে আমি অল্প অল্প করে তোমাদের লিখে বুঝিয়ে দেবো। তো জনন কলা প্রথমে যদি লিখতে হয় তো কি লিখতে হবে, বুঝতে পারবে না। জনন কলা
হচ্ছে এই জার্মিনাল এপিথেলিয়াম। তো আমি একটা একটা করে বলবো এবং সেগুলো কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো জনন কলা, এই যে একদম বাইরের জার্মিনাল এপিথেলিয়াম বা হচ্ছে জনন কলায় বাইরের যে আবরণটা একদম ডিম্বাশয়, সেইটা সম্বন্ধে যে কি লিখবে, এটা ডিম্বাশয় সর্বাপেক্ষা এটি ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাইরের স্তর, ঠিক আছে। এটি পেরিটোনিয়াম ঝিল্লির সাথে সংযুক্ত। এই কলা দিয়ে আদি ডিম্বথলির উৎপত্তি ঘটে। এবার আদি ডিম্বথলি কি কি জিনিস সমস্ত কিছু আমরা জানবো। এখন আমরা এই বাইরেরটা জানলাম, যেটার নাম হচ্ছে জনন কলা। আচ্ছা, দেখো নেক্সট যে নীল রং দিয়ে ডিনোট করেছিলাম আমি, পরের অংশটা এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া, জার্মেনিয়াম এপিথেলিয়াম হয়ে গেল। এবার হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া কি? এটি জনন কলার পরবর্তী স্তর। এটি সাধারণত শ্বেত তন্তু দিয়ে গঠিত। এই অংশটা কিন্তু একে শ্বেত আবরণও বলা যেতে পারে। এই অংশ কিন্তু ডিম্বথলি থাকে না। এই যে অংশটা পরের যে এই যে মানে অংশটা, এটা কিন্তু ডিম্বথলি থাকে না। তারপরের অংশটা কি? তারপরের অংশটা হচ্ছে স্ট্রোমা বা ধাত্র। এই যে ভেতরের অংশটা, ভেতরের অংশটা হচ্ছে স্ট্রোমা বা ধাত্র। তো কি হলো, তারপরে ভিতরের অংশটা হচ্ছে স্ট্রোমা বা ধাত্র। স্ট্রোমা বা ধাত্র কি? এটি সংযোগ কলার জালক দিয়ে গঠিত। এই কলাই শ্বেত আবরণের সাথে অবিচ্ছেদ্য ভাবে, আগের যে দেখলাম আমরা, সেই আবরণের সাথে কিন্তু অবিচ্ছেদ্য ভাবে যুক্ত থাকে, এবং বিচ্ছিন্ন থাকে না, একদম একসাথে যুক্ত থাকে। এই অংশেই রক্তনালী, লসিকা, স্নায়ু ইত্যাদি কিন্তু এই অংশটাতেই থাকে। এছাড়াও এই অংশটায় কি থাকে? দুমুখ সূচালো যে পেশি, তারপরে যে অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আমরা পড়েছি, সেই অনৈচ্ছিক পেশিও কিন্তু এই অংশটাতে থাকে, ভিতরের অংশটা। এই হয়ে গেল স্তরগুলো। এইবার আমরা ভেতরের অংশটায় আসবো। তো এই তিনটে হয়ে গেল। এরপরে আসছি আমরা আদি ডিম্বথলি। ঠিক আছে, আদি ডিম্বথলি। এখন পরে এগুলো ভালোভাবে আবার তোমাদেরকে আঁকিয়ে দেবো, ঠিক আছে। চিন্তা করার কোনো কারণ নেই। এইটা হচ্ছে আদি ডিম্বথলি। আর এই ভিতরেরটা হচ্ছে আদি ডিম্বা। এই যে দেখতে পাচ্ছ, বাইরেরটা হচ্ছে, কতটা ভালো দেখা যাচ্ছে আমি, আদি ডিম্বথলি, ঠিক আছে। এই বাইরের অংশটা হচ্ছে আদি ডিম্বথলি, বাইরের অংশটা। ভেতরটা হচ্ছে আদি ডিম্বাণু। পরিষ্কার দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। তো ভিতরটা হচ্ছে আদি ডিম্বাণু, ঠিক আছে। এইবার এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আদি ডিম্বাণু তো একটুখানি আমরা জেনে নিই। আদি ডিম্বাণু জানার আছে, কারণ এরপরে যখন আমরা কুজেনেসিস পড়বো, সেইখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট আদি ডিম্বাণু ব্যাপারটা আমাদের জানতে হবে। এইবার জিনিসটা বোঝার আছে, এই আদি ডিম্বথলি এটা যখন ভ্রূণ অবস্থায়, মানে একটা কি বলবো, একটা শিশু যখন মানে ভ্রূণ, তাকে একটা কন্যা ভ্রূণ যখন একটা মাতৃগর্ভে মানে জন্ম নিল, সেই ভ্রূণ অবস্থায় জনন কলা থেকে সৃষ্টি হয়ে স্টোমাতে অবস্থান করে। এই যে জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলা থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে এই যে স্টোমা বা ধাত্র ভেতর পুরোটাই তো স্টোমার অংশ, এই স্টোমাতে অবস্থান করছে। এবার যখন এই এই যে এই ব্যাপারটা বা এই যে আদি ডিম্বাণু, এটা নিয়ে কিন্তু একটা মেয়ে কিন্তু একদম যখন মানে মাতৃ গর্ভে থাকছে, তখন থেকেই কিন্তু এটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। যখন আমরা কি, যখন একটা মানে বাচ্চার মানে সেই সময় থেকে কিন্তু মাতৃগর্ভ থেকে কিন্তু এজটা ক্যালকুলেশন, মাতৃগর্ভে একটা এজ ক্যালকুলেশন করে, আবার জন্মানোর পরে কিন্তু এজ ক্যালকুলেশন করে, ঠিক আছে। যেটা যে ফিমেল শিশু বা যেটা মেয়ে শিশু, তাদের কিন্তু এই সময় থেকে কিন্তু আস্তে আস্তে এই স্টোমাতে কিন্তু এই আদি ডিম্বথলি অবস্থান করে। তো সেইটা কি, এবার এটা আমরা জানি। সেই সময় নবজাতক বা ভ্রূণ অবস্থায় এদের সংখ্যা থাকে প্রায়, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে, প্রায় থাকে ধরো ভ্রূণ অবস্থা বা নবজাতকের ক্ষেত্রে
5 লাখ। এই এই সময় কিন্তু এটা তো ভ্রূণ অবস্থা থাকছে, ঠিক আছে? ভ্রূণ অবস্থায় যখন মাতৃগর্ভে থাকছে ওই সময় থাকছে প্রায় 3 থেকে কিন্তু 5 লাখ। এরপরে আস্তে আস্তে যখন এর বয়স বাড়ছে তখন কিন্তু এই সংখ্যাটা আস্তে আস্তে কমছে, ঠিক আছে? এটা আবার আমরা ডিটেলসে করব, ঠিক আছে? এটা একটু আছে, এটা কিন্তু ডিটেলসে আবার করবো, আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? বয়স সন্ধিতে যখন সেই মানে মেয়েটা জন্ম হলো, এরপর আস্তে আস্তে বড় হলো, বয়স সন্ধি আসলো, 9 থেকে 13 বছর, বিভিন্ন জনের বিভিন্ন সময় আসে কারণ ওটা হরমোনাল ব্যাপার। তো সেই যখন বয়স সন্ধিটা আসলো সেই সময় এদের সংখ্যা, বয়স সন্ধিতে এদের সংখ্যা থাকছে প্রায় কমে গিয়ে প্রায় থাকছে হচ্ছে ধরো প্রায় 80,000 থেকে 1 লাখ মতো। 3 থেকে 5 লাখ ডিম্বাণু নিয়ে কিন্তু সে জন্মগ্রহণ করেছিল। এবার আস্তে আস্তে কি করে সংখ্যা কমে সব আমরা জানবো। আস্তে আস্তে সংখ্যা কমে যায়, কমতে থাকে, ঠিক আছে? বয়স সন্ধিতে এসে এদের সংখ্যা হয়ে যায় কিন্তু প্রায় ধরো প্রায় বিভিন্ন জনের বিভিন্ন হয়, সেটাকে ধরে নিচ্ছি প্রায় 80,000 থেকে 1 লাখ। 3 থেকে 5 লাখ ডিম্বাণু ভ্রূণ অবস্থা থাকছে, তারপরে সে জন্মগ্রহণ করছে। আস্তে আস্তে সেই ডিম্বাণু সংখ্যাটা কমতে কমতে বয়স সন্ধিতে যখন তাদের মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিরিয়ড শুরু হচ্ছে তখন কিন্তু এদের সংখ্যা কমে দাঁড়াচ্ছে প্রায় 80 থেকে 1 লাখ। বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে, ঠিক আছে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা হ্রাস পেতে থাকে। একটা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে কিন্তু একটা মেয়ে জন্মায়, এবং যখন বয়সটা আস্তে আস্তে বাড়ে, মেনস্ট্রুয়েশন সাইকেল হতে থাকে, অর্থাৎ রজতচক্র হতে থাকে, কিন্তু এই ডিম্বাণুর সংখ্যাটা কমে থাকে। কিভাবে কমে, কি বেরিয়ে আসে আমরা এখান থেকে দেখি, ঠিক আছে? তো আস্তে আস্তে কমতে থাকে এবং 45 বছর, 40 থেকে 45 বছর, সেটা প্রত্যেকের আলাদা আলাদা এজে থাকে। তো সেই সময় কিন্তু এই ডিম্বাণুর সংখ্যাটা শূন্য হয়ে যায়, ঠিক আছে? তখন কিন্তু আর তার রজতচক্র বা পিরিয়ড হয় না, এবং তার কিন্তু ওই সময় সে মানে বায়োলজিক্যালি মা হওয়ার কিন্তু ক্ষমতা তার মানে আর থাকে না। সে মানে সেটা আর্টিফিশিয়ালি সে মানে মা হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো অনেকেই এরকম বলতে পারে, আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো এইটা কিন্তু তার সংখ্যা, ঠিক আছে? এবার কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের সংখ্যা আরো হ্রাস পেতে থাকে। ওকে, এই জায়গাটা বোঝা গেছে? এই অব্দি বুঝতে পেরেছো? দেখো এর মাঝখানে দেখো আদি ডিম্বথলির মাঝখানে ডিম্বকোষ হিসেবে বৃদ্ধি করে, এবং বাকিগুলো এর চারিপাশে একটি মাত্র স্তরে বিন্যস্ত আবরণ সৃষ্টি করে। দেখো এটা যেটা বললাম যে আদি ডিম্বাণু, আদি ডিম্বাণু হচ্ছে আদি ডিম্বাণু মাঝখানে, আর পাশে কিন্তু এটা স্তরগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। এরপরে দেখো কি, এরপর হচ্ছে এটা বৃদ্ধি পেয়ে আসছে হচ্ছে গ্রাফিয়ান ফলিকল বা হচ্ছে আদি ডিম্ব থলি। এরপরে আসছে হচ্ছে পরিণত ডিম্ব থলি। দেখো এই আদি ডিম্বথলিটা এরপরে হয় হচ্ছে প্রাথমিক ডিম্বথলি, ঠিক আছে? এরপরে আদি ডিম্বথলিটা হয় প্রাথমিক ডিম্বথলি। ঠিক আছে? এবার দেখো এরপরে প্রাথমিক ডিম্বথলিটা আস্তে আস্তে পরিণতি প্রাপ্ত হয়, ঠিক আছে? এটাকে বলছি আমরা গৌণ বা হচ্ছে পরিণত ডিম্বথলি। এর নামই কিন্তু গ্রাফিয়ান ফলিকল বলা হয়। যেটা অনেক সময় 3 নম্বরের একটা কোশ্চেন দেয় এর মধ্যে থেকে, যে গ্রাফিয়ান ফলিকল কাকে বলে, গ্রাফিয়ান ফলিকলের গঠন লেখো বা পরিণত ডিম্বথলির গঠন লেখো। ঠিক আছে, আমরা পরিণত ডিম্বথলির একদম যে ভিতরের গঠনটা একটু পরে পরে বুঝে এখন ওটা করে নিই।
জাস্ট এখানে আমি একটু এঁকে নিলাম। ঠিক আছে, এটা বলছে গৌণ বা পরিণত ডিম্বথলি। ঠিক আছে, গৌণ বা হচ্ছে গৌণ বা হচ্ছে পরিণত ডিম্বথলি। এর নামই কিন্তু গ্রাফিয়ান ফলিকল। ব্র্যাকেটে লিখে রাখো। গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে, এর নামই কিন্তু গ্রাফিয়ান ফলিকল। আর একে কিন্তু আলাদা করেও লিখতে দেয়, সেইটা আমরা এটা পুরোটা বুঝে নিই, আবার একে আলাদা করে বুঝবো, কারণ আমাদের এটা পরীক্ষায় দেয়, আমাদের যেরকম পরীক্ষা দেয় আমরা ওরকমই করবো। ঠিক আছে, এইটা কিন্তু হয় প্রায় 12 দিনের মাথায়, প্রায় 12 দিনের মাথায় হয়। ঠিক আছে, প্রায় 12 দিনের মাথায় এই ডিম্বথলিটা পরিণতি প্রাপ্তি হয়। ঠিক আছে, তো কি হচ্ছে আদি ডিম্বথলি থেকে প্রাথমিক ডিম্বথলি, বা এটা যদি বলতে এটা কি বলতে হবে, এটা বলতে হবে যে আদি ডিম্বথলি আয়তনে বৃদ্ধি পেয়ে পরিণত ডিম্বথলি বা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল গঠন করে। আদি ডিম্বথলি আস্তে আস্তে পরিণতি প্রাপ্ত হয় পরিণত ডিম্বথলি বা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল গঠন করে। এই পরিণত ডিম্বথলির আবরণস্থলী কতগুলি কোষস্তরের সমাবেশ লক্ষ্য করা যায়। সেই কোষটা আমি পরে পড়ছি, সেটা আমরা পরে পড়ছি, আগে এই পদ্ধতিটা আমরা পুরোটা কমপ্লিট করে আবার এইটা শুধু মাত্র আমি বোর্ডে এঁকে বুঝিয়ে দেবো, কারণ যেটা পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল পরিণত ডিম্বথলিটা। যেহেতু আমি বললাম পরে পরে লিখবো, তাই লিখলাম, সেখানে জায়গাটা ফাঁকা রেখে দেবে, সেখানে ওটা লিখো, বা পরে লিখতে পারো, স্টার দিয়ে রাখবে যে এখানে লিখতে। আচ্ছা, এরপরে দেখো আস্তে আস্তে এই পরিণত ডিম্বথলি থেকে এই ডিম্বাণু, এর ভেতরটা হচ্ছে ডিম্বাণু, একটা ভেতরে লিখেছি ডিম্বাণু, এর ভেতরটা হচ্ছে ডিম্বাণু, সেই ডিম্বাণুটা কিন্তু বিদীর্ণ হয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, প্রায় 14 দিনের মাথায়। এই ডিম্বাণুটা কিন্তু এরকম ভাবে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, এটা প্রায় 14 দিনের মাথায় হলো। ডিম্বথলি, এইটা ডিম্বাণু, এই যে ভেতরটা হচ্ছে এই যে এটা ডিম্বাণু, বাইরেটা হচ্ছে থলি, সেই থলিটাকে বিদীর্ণ করে প্রায় 14 দিনের মাথায় এই ডিম্বাণুটা কিন্তু বাইরে চলে আসে। ঠিক আছে, একে বলছে ওভাম বা ডিম্বাণু। ঠিক আছে, এটা হয় প্রায় 14 দিনের মাথায়। এই যে প্রক্রিয়াটাকে ডিম্বাণুটাকে ওভারির বিদীর্ণ করে যে বাইরে চলে আসবে, ডিম্বথলিকে বিদীর্ণ করে বাইরে চলে আসছে, একেই এই প্রসেসটাকে বলে হচ্ছে ওভিউলেশন। ওভিউলেশন কাকে বলে, এইটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে দেয়। আচ্ছা, এরপরে বেরিয়ে চলে আসলে এই যে ফাঁকা ডিম্বথলিটা, সেটা থেকে যাচ্ছে, তো সে কিন্তু এইখানে এবার থেকে যাচ্ছে। ফাঁকা যে ডিম্বথলি, ডিম্বাণুটা তো পেয়ে যাচ্ছে, ডিম্বথলিটার কি হবে, ডিম্বথলিটা রয়ে যাচ্ছে এরকম একটা গঠন প্রায়। ঠিক আছে, এটা কিন্তু কি বলবো, এটা কিন্তু মানে ফাঁকা ডিম্বথলি, এর ভিতরে কিন্তু কিছু থাকছে। একে বলছি কর্পাস লিউটিয়াম বা হচ্ছে পিজ গ্রন্থি। বা হচ্ছে পিজ গ্রন্থি। পিজ গ্রন্থি কাকে বলে সেটা কিন্তু পরীক্ষায় দেয়। তো পিত্তগ্রন্থিটা হচ্ছে কি, পরিণত ডিম্বথলি থেকে, আচ্ছা এটা আমি লিখে দিই কারণ পিত্তগ্রন্থি যেহেতু দেয়। পিত্তগ্রন্থি কাকে বলে, পরিণত ডিম্বথলি থেকে, এই যে
পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু বাইরে চলে আসতো, ডিম্বাণু বা ওভাম এর বাইরে চলে আসতো, ওভিউলেশন হয়ে গেল বা ওভিউলেশন হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে যে পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পরে বিদীর্ণ ডিম্বথলি পিতগ্রন্থিতে পরিণত বা কর্পাস লিউটিয়ামে পরিণত, একই কিন্তু জিনিস, একই না, ঠিক আছে। তো হচ্ছে কোষগুলিতে, এই যে পিতগ্রন্থির কোষগুলিতে লিউটিন নামক দানা থাকে, এর বর্ণ হচ্ছে পিতাভ, এর বর্ণ পিতাভ বা পিত কি বলবো, মানে পিত বলে হলুদ টাইপের বর্ণ, ঠিক আছে, তাই জন্য কিন্তু এর বর্ণ পিতাভ, কারণ কি লিউটিন নামক একটা দানা থাকে, এইটা কিন্তু শর্ট প্রশ্নের মধ্যে দেয়, লিউটিন নামক দানা থাকায় কিন্তু এর বর্ণ লিখে নাও। আচ্ছা, তো এই হয়ে গেল তোমার কর্পাস লিউটিয়াম। এইটা 14 দিনের মাথায় হয়, এইটা দেখো প্রায় 12 দিনের মাথায় পরিণত হয়, তারপর 14 দিনের মাথায় কিন্তু ওভিউলেশনটা ঘটে যায়, ডিম্বাণুটা বাইরে চলে আসে। তো আমরা যখন মিউজেনেসিসটা পড়বো তখন আমরা ভালোভাবে দেখতে হবে এই সময় কিন্তু নিষেধটা ঘটে, মানে এই সময় নিষেধটা ঘটে, ঠিক আছে। এবার হচ্ছে এই পিতগ্রন্থি এই পিতগ্রন্থিটা আস্তে আস্তে এরকম থেকে এটা যে পরিণত পিতগ্রন্থি হয়, সেটা জাস্ট এরকম ভাবে পরিণত পিতগ্রন্থি আরো মানে এভাবে পরিণত হয়, সেটা যখন আমরা চক্র পরে ভালো করে পড়বো। তো এইটা হচ্ছে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন বা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। তো দেখো এবার এখান থেকে কোথায় কি হরমোন ক্ষরিত হয় সেটা আমাদের এখানে জানা রাখতে হবে। দেখো আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি হতে সাহায্য করে হচ্ছে এফএসএইচ বা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি হতে সাহায্য করে এফএসএইচ। যখন এই মানে হরমোন ঠিকঠাক ক্ষরিত না হয় তখন কিন্তু এগুলো প্রবলেম দেখা দেয়, তো বাইরে থেকে তখন ডক্টর কিন্তু সেই হরমোনাল ওষুধগুলো দেয়, ঠিক আছে। তো আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি হতে সাহায্য করে কে? এফএসএইচ, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি, লিখে আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি হতে সাহায্য করছে কে? এফএসএইচ বা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। এফএসএইচ বা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি হতে সাহায্য করছে এই প্রসেসটাকে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার দেখো গৌণ বা পরিণত ডিম্বথলি থেকে কোন হরমোন ক্ষরিত হয়? এই পরিণত ডিম্বথলি থেকে ক্ষরিত হয় হচ্ছে ইস্ট্রোজেন। পরিণত ডিম্বথলি থেকে কোন হরমোন ক্ষরিত হয়? পরিণত ডিম্বথলি থেকে ক্ষরিত হয় হচ্ছে, যেই পরিণত হয়ে গেল ক্ষরিত হয় হচ্ছে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন যে ফিমেল হরমোন সেটা ক্ষরিত হয়, ঠিক আছে। এরপর দেখো এই যে ডিম্বাণু বেরিয়ে গেল, এই যে ফাঁকা ডিম্বথলি যেটার নাম হচ্ছে কর্পাস লিউটিয়াম বা হচ্ছে পিতগ্রন্থি, পিতগ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়? পিতগ্রন্থি থেকে ক্ষরিত হয় হচ্ছে প্রোজেস্টেরন, এটাও কিন্তু ফিমেল হরমোন, এইগুলো কিন্তু বলা হয়, ঠিক আছে। ঠিক আছে, প্রোজেস্টেরন। আরেকটা ব্যাপার আছে, এই যে ওভাম বা ডিম্বাণুকে এই যে বাইরে বেরিয়ে আসতে, এই যে যখন পরিণত ডিম্বাণু থেকে ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসলো, একে সাহায্য করে কোন হরমোন? একে সাহায্য করে হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা হচ্ছে এলএইচ, সাহায্য করে। হলো, এই হরমোনের ব্যাপারগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। এই যে আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি হতে সাহায্য করছে কি? এফএসএইচ বা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এখান থেকে এখানে আসতে হরমোনটা কিন্তু সাহায্য করছে। এই হরমোন ঠিকঠাক না ক্ষরিত হলে কিন্তু আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি আসবে না। আচ্ছা, তারপরে এই যে পরিণত ডিম্বথলি হলো, এর থেকে কোন হরমোন ক্ষরিত হচ্ছে? এর থেকে ক্ষরিত হচ্ছে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন হরমোন কিন্তু ক্ষরিত হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই যে ডিম্বাণু এই যে পরিণত ডিম্বথলি থেকে বাইরে আসছে, কোন হরমোন সাহায্য করছে? সাহায্য করছে হচ্ছে এলএইচ বা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। আচ্ছা, এবার বেরিয়ে গেল এই যে ফাঁকা গ্রন্থিটা যেটাকে বলছে কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি, এর থেকে কোন হরমোন ক্ষরিত হয়? এর থেকে ক্ষরিত হয় প্রোজেস্টেরন। ক্লিয়ার হলো কিনা বলো, বুঝতে পারলে কিনা? দেখো এটা ছাড়াও একটা কোষ থাকে যেগুলোকে বলা হচ্ছে আন্তঃকোষ।
আন্তঃকোষ হচ্ছে সেরকম কিছু না। আচ্ছা, আন্তঃকোষ হচ্ছে যে এই ভিতরে দেবে আরো কিছু দেখবে বইতে ছবি আছে, এখানে আমি ডিগ্রি করছিলাম বলে আপনি আরো ভিতরে বিভিন্ন রকম কোষ থাকে, বিভিন্ন রকম কোষ থাকে, এটাই বলছে আন্তঃকোষ। ডিম্বাশয়ের সময় এক ধরনের বহুতলীয় কোষ সমাবেশ দেখা যায়। এদের আন্তঃকোষ চর্বিদানের প্রাচুর্য লক্ষ্য করে, এর ভিতরে চর্বিদানের প্রাচুর্য লক্ষ্য করা যায়। আচ্ছা, আর একটা জিনিস, কর্পাস লিউটিয়ামের কাজ কি? কর্পাস লিউটিয়ামের কাজ হচ্ছে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত করা, এই যে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত করা। আর ডিম্বাশয়ের এই যে এই পরিণত ডিম্বাশয়ের কাজ হচ্ছে যে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত করা। ঠিক আছে, এই ডিম্বাশয়ের এই পরিণত ডিম্বাশয়ের কাজই হচ্ছে ইস্ট্রোজেন হরমোনটাকে নিঃসৃত করা। এই হরমোনের ব্যাপারগুলো জাস্ট মাথায় রাখবে, এটার থেকে এটা, এটা হচ্ছে, আর এখান থেকে ক্ষরিত হচ্ছে ইস্ট্রোজেন, পরিণত ডিম্বাশয় থেকে এই বাইরে বেরিয়ে আসতে সাহায্য করছে এলিচ লিউটিনাইজিং হরমোন, আর কর্পাস লিউটিয়াম থেকে ক্ষরিত হচ্ছে প্রোজেস্টেরন। এইগুলো মাথায় রাখলে ব্যাস, এটা তারপরে গুলো আমাদের ইজিলি হয়ে যাবে। এই এতটা বুঝে গেছো? এবার আমি বললাম যে তখন আমি যখন লেখাচ্ছি, তখন এখানটাতে জায়গা হতো না, তাই আমি এই পরিণত ডিম্বাশয়টাকে বোঝাই। এই পরিণত ডিম্বাশয় এটা তো 5 নম্বরের কোশ্চেন দেয়। আর পরিণত ডিম্বাশয়ের এই যে ব্যাপারটা, গ্রাফিয়ান ফলিকল কাকে বলে, গ্রাফিয়ান ফলিকল মানে বর্ণনা করা এরকম লিখতে হবে। তো পরিণত ডিম্বাশয় সম্বন্ধে লিখো। এবার এই পরিণত ডিম্বাশয় এইটাকে, ঠিক আছে, এই যে যেটাকে দেখালাম এইটাকে আমরা ডিটেইলসে এবার বুঝবো, এখানে এনে এবার এইটাকে আমরা ডিটেইলসে বুঝবো এবং তোমাদেরকে লিখে দেবো বা কিরকম কি হচ্ছে একদম ডিটেইলসে বুঝতে দেবো, আর কোনো কনফিউশন থাকবে না। এইটা বোঝা গেল? এই হচ্ছে ডিম্বাশয়ের আণবিক গঠন কিন্তু আমাদের হয়ে গেল। এই চিত্রটা আমি পরে ভালো করে আঁকি, তোমরা আপাতত এই চিত্রটা এরকম ভাবে এঁকে রাখবে, ঠিক আছে? একদম বিশাল ভালো আঁকার দরকার নেই, যা আঁকবে যেমন পরীক্ষার খাতায় আঁকবে সবসময় ডান দিকে নিয়ে, এরকমই জিনিস একই হবে, ডান দিকে নিয়ে করে সব কিছু টেনে নেবে ডান দিকে নিয়ে একবার করতে পারবে, মানে জায়গা নেই বলে আমি করতে পারি না, আমি লিখতে পারবো, বুঝতে পারলে? তাই জন্য কিন্তু আমি করি, তোমরা কিন্তু সেটা করবে, ঠিক আছে? এবার আমরা এটাকে বুঝবো। দেখো, তো এরকম এটা 3 নাম্বার কোশ্চেন দেয়, 3 নাম্বার কোশ্চেন আমি উল্লেখ করে দেবো, সাজেশন পাবে, ওখানে সব পাবে, সেটাই আমরা একদম ডাইরেক্ট সলভ করবো। তো দেখো, আমি পুরোটা আজকে তোমাদের বলছি, আমার একদম ইনসাইড থেকে পরিণত ডিম্বাশয়ের হিস্ট্রিটা আছে, তোমরা চাইলে ওরকমও করতে পারবো। আমি এটাকে টোটালটাকেই আঁকছি, মানে শুধুমাত্র পরিণত ডিম্বাশয়টা হয়ে যাওয়ার পরে কিরকম হয় সেটাকে আমি আঁকছি, এটাও এঁকে নিতে পারো। যেটা প্রথমে আসি, দেখো এরকম এই হচ্ছে ডিম্ব বা হচ্ছে এই হচ্ছে উসাই, ঠিক আছে? এটা হচ্ছে উসাই, এটা আমরা প্রথমে বললাম হচ্ছে উসাই। এ হচ্ছে উসাই, তার উপরে এর উপরে একটা স্তর থাকছে যার নাম হচ্ছে জোনা পেলুসিডা। একে আমি আঁকবো হচ্ছে ব্লু কালার দিয়ে আঁকছি, এর নাম হচ্ছে এই উসাইটের উপরে একটা স্তর থাকে যার নাম হচ্ছে জোনা পেলুসিডা। হলো, এর নাম হচ্ছে জোনা পেলুসিডা। এবার এই জোনা পেলুসিডার উপরে আরেকটা স্তর থাকে, ঠিক আছে, যার নাম হচ্ছে করোনার রেডিয়েটা। ঠিক আছে, জোনা পেলুসিডার উপরে আরেকটা স্তর থাকে যার নাম হচ্ছে করোনার রেডিয়েটা। সেই স্তরটাকে আমি আঁকি, ধরো আর আমি পরে ভালো করে ভালো ছবি দিয়ে দেবো, আপাতত আঁকো, ঠিক আছে? একটা স্তর থাকছে যার নাম কি বললাম, করোনা রেডিয়েটা।
আছে, তার নাম হচ্ছে করোনা রেডিয়েটা। হলো। তারপরে দেখো, তারপরে থাকছে হচ্ছে গ্র্যানুলোসা কোষস্তর। সেটা হচ্ছে আরেকটু এবার বাইরের দিকে থাকছে। দেখো, এই যে স্তরটা, এর নাম কি বললাম? এর নাম হচ্ছে গ্র্যানুলোসা কোষস্তর। বুঝে নাও। বুঝে গেল? তার উপরে থাকে হচ্ছে থিকা বলি না, বুঝে যাবে না। আচ্ছা, এই এই যে কর্নার রেডিয়েটা আর গ্র্যানুলোসা কোষস্তর, এটা আবার একটা কল দিয়ে আটকানো থাকে, সেই মাঝের একটা এরকম স্তর। সেই স্তরটার নাম হচ্ছে কিউমুলাস কুফেরাস। হলো। এই স্তরটার নাম হচ্ছে কিউমুলাস কুফেরাস। তারপরে এবার এই এই যে কর্নার রেডিয়েটা আর হচ্ছে এর হচ্ছে গ্র্যানুলোসা কোষস্তর, এর মাঝে থাকে হচ্ছে কিউমুলাস কুফেরাস। এবার দেখো, এই যে বাইরের স্তরটা গ্র্যানুলোসা কোষস্তর, এর বাইরে থাকে বুঝে দিচ্ছি, তার কারণ হচ্ছে ডাইরেক্ট এরকম বলবো। এই যে স্তরটা, দুটো স্তর থাকে, ভিতরের যে অংশটা তাকে বলছে থিকা ইন্টারনা। এর ভিতরের স্তরটা, দুটো স্তর থাকে, ভিতরের স্তরটাকে বলছে থিকা ইন্টারনা। হলো। এরপরে থাকছে ওদের থিকা ইন্টারনা। এই থিকা ইন্টারনার আর একটা স্তরও থাকছে, বাইরের আর একটা স্তরও থাকছে। দেখো, এই ভিতরের স্তরটা হচ্ছে থিকা ইন্টারনা এবং বাইরের দিকে যে একদম স্তর, তার নামটা হচ্ছে থিকা এক্সটার্না। হলো। বাইরের স্তরটা হচ্ছে থিকা এক্সটার্না। বোঝা গেল? দেখো, তো এই যে এই যে এর ভিতরে একটা তরল দ্বারা পূর্ণ থাকে, সেই তরলটার নাম হচ্ছে অ্যানসাম।
ঠিক আছে। এর ভিতরে একটা দেখবে তরল দ্বারা পূর্ণ থাকছে, ডিম্বাণুর এই যে ভিতরের অংশটা একটা তরল দ্বারা পূর্ণ থাকে। এই তরলটার নাম কি? এই তরলটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। এই খানটার থেকে পুরো এই ভিতরে একটা তরল দ্বারা, এর নাম হচ্ছে অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম, এই অ্যান্ট্রাম হচ্ছে একটি লিকার ফলিকুলি নামক তরল দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, অ্যান্ট্রাম হচ্ছে লিকার ফলিকুলি নামক তরল দ্বারা পূর্ণ। যা যা লেখালাম সেইগুলোই কিন্তু মানে লিখে দিলেই হবে। জাস্ট এইটা যদি মনে করে রাখো, তা আমি জাস্ট একটু বলে দিচ্ছি সে কিভাবে লিখবে না লিখবে। এইটা অবশ্যই এটাকে আঁকবে, কারণ এটা সহজের মধ্যে আমি করেছি। এটা আবার তোমাদেরকে ভালো করে করে দেবো, জাস্ট গোল গোল করে করেছি এটা মানে বোঝানোর জন্য, তারপরে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এটা কিন্তু সবাই করে রাখবে। আচ্ছা, একে নাও। ওকে, তো এইবার আমরা যদি পরিণত ডিম্বথলির গঠন, বা এরকম পরীক্ষায় বললাম যে 3 নম্বরের কোশ্চেন দেয় একটি চিত্র সহ পরিণত ডিম্বথলির গঠন লেখো, তো এটা তো জাস্ট খুবই ইজি, জাস্ট পরপর যেরকম দেখালাম সেরকম দুবার প্র্যাকটিস করবে, মানে আরামসে লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর কোনটা বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট সব আমি দিয়ে দেবো, সেটা তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা, সেটা তোমাদের পেইড বুক যেখানে আছে সেখানে পেয়েছে। আচ্ছা, তো এইবার যদি বলে পরিণত ডিম্বথলি চিত্র সহ গঠন, চিত্র পরিণত ডিম্বথলি কি লিখবে? দেখো, সেটা লেখাটা জাস্ট এই যে যারা তাই লিখবে। গ্রাফিয়ান ফলিকলে অনেকগুলি কোষস্তর, পরিণত গ্রাফিয়ান ফলিকলে অনেকগুলি কোষস্তর থাকে। দেখো, পরিণত গ্রাফিয়ান ফলিকলে কিন্তু অনেকগুলো কোষস্তর থাকে। একটা পরিণত ডিম্বথলি বা পরিণত গ্রাফিয়ান ফলিকল অনেকগুলো, এই একটা দুটো তিনটে অনেকগুলো দেখো কোষস্তর থাকছে। তো সেটাই পরিণত ডিম্বথলিতে অনেকগুলি কোষস্তর, তাদের কেন্দ্রে একটি বড় আকারের ডিম্বাণু অবস্থান করে। যাদের কেন্দ্রে দেখো একটা বড় আকারের ডিম্বাণু অবস্থান করে। ডিম্বাণু ঠিক আছে, এই যে হলো। ডিম্বাণুকে ঘিরে কয়েক স্তর গ্র্যানুলোসা কোষ থাকে। এই ডিম্বাণুকে ঘিরে কিন্তু কয়েক স্তরের গ্র্যানুলোসা কোষ থাকে। এই ডিম্বাণু একে ঘিরে কিন্তু কয়েক স্তরের গ্র্যানুলোসা কোষ কিন্তু থাকছে। ঠিক আছে, এই যে এইটা গ্র্যানুলোসা কোষ, এটা যে আমি জাস্ট একটা স্তরই লিখেছি, এখানে কিন্তু কয়েকটা স্তর থাকে। তুমি একটা স্তর জাস্ট আঁকলে কোনো প্রবলেম, বা এই স্তরটাকে ডবল করে দিলে কোনো প্রবলেম হবে না। আমি জাস্ট একটা স্তর লিখে দিলাম, বেশি জায়গা থেকে লিন দিয়ে গেলে কিছু বুঝতে হবে। এই যে এই ডিম্বাণুকে ঘিরে কিন্তু কয়েক স্তরের এই গ্র্যানুলোসা কোষটা থাকছে। ঠিক আছে, কয়েক স্তরের গ্র্যানুলোসা কোষস্তর থাকছে। কোষপুঞ্জের মধ্যে যে ফাঁকা স্থান থাকে তাকে অ্যান্ট্রাম বলে। এই যে কোষপুঞ্জের মধ্যে যে ফাঁকা স্থানটা থাকছে, এই যে জায়গা, এর নাম কিন্তু অ্যান্ট্রাম। ঠিক আছে, এর নাম হচ্ছে অ্যান্ট্রাম। এই গহ্বর যে তরল থাকে তার নাম লিকার ফলিকুল। এই গহ্বরে যে তরল থাকে, এটা এই যে ফাঁকা স্থানটার নাম অ্যান্ট্রাম, এর নাম অ্যান্ট্রাম। আর এর মধ্যে যে তরলটা দ্বারা পূর্ণ থাকে, যার নাম হচ্ছে লিকার ফলিকুল। আমি এখানটা লিখে দিই অ্যান্ট্রাম। লিকার ফলিকুলি নামক তরল দ্বারা কিন্তু পূর্ণ থাকে। পরিণত ফলিকলে থিকা ইন্টারনা থিকা এক্সটার্না থাকে। দেখো, পরিণত ফলিকল যখন পরিণত হয়ে যাচ্ছে তখন কিন্তু এই যে থিকা ইন্টারনা, যে ভেতরের স্তরটাকে বলছে থিকা ইন্টারনা, থিকা ইন্টারনা স্তর, তারপরে হচ্ছে বাইরের একদম স্তর যার নাম থিকা এক্সটার্না। ভেতরটা থিকা ইন্টারনা, তারপরটা হচ্ছে থিকা এক্সটার্না। তো ঠিক আছে, এটা লিখে দিলেই হলো। এবার কাজটা তো লিখতে হবে। কাজ কি বললো? পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। পরিণত গ্রাফিয়ান ফলিকল এদিকে এঁকেছিলাম একটু আগেই, তার থেকে কি নিঃসৃত হচ্ছে? ইস্ট্রোজেন নিঃসৃত হচ্ছে। এই হয়ে গেল একদম খুব ইজি পরিণত ডিম্বথলির গঠন এবং কাজ। বুঝলে কিনা আমাকে বল এবার। যারা যারা পড়া দেখছো অবশ্যই দেখে নিও ভালো করে, না বুঝতে পারলে কিন্তু জানিও।